একসময় বিশ্বের সবচেয়ে সমৃদ্ধ শহর ছিল আরবের বাগদাদ। বাগদাদে ছিল জ্ঞান, সংস্কৃতি আর ঐশ্বর্যের নিদর্শন। কিন্তু হঠাৎ করেই এই শহর হারালো তার প্রাণ। আগুন, ধ্বংস আর মৃত্যুর ছায়ায় ছেয়ে গেল প্রতিটি কোণ। কিভাবে সমৃদ্ধির প্রতীকটি পরিণত হলো মৃত্যুর নগরীতে? বাগদাদ শহর ধ্বংস হয়ে যাওয়ার করুণ পরিণতি জানবো আজকের এই ভিডিওতে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দিবেন। আরব্য রজনীর বিখ্যাত শহর ইরাকের রাজধানী বাগদাদের নাম শুনেননি এমন মানুষ খুঁজে পাওয়া ভার। ইসলামী স্বর্ণযুগের প্রাণকেন্দ্র, জ্ঞান ও বিজ্ঞান নগরী খলিফা হারুনুর রশিদের এই শহরকে আরও হাজারো অভিধায় অভিহিত করলেও পরিচয় শেষ হবে না। অষ্টম থেকে ত্রয়োদশ শতকের মাঝামাঝি সম্পূর্ণ সুদীর্ঘ 500 বছর বাগদাদ ছিল পৃথিবীর সবচেয়ে সমৃদ্ধ নগর। এই অর্ধসহস্রাব্দে সম্পদ, প্রাচুর্য কিংবা জ্ঞান গরিমায় বাগদাদের সমকক্ষ আর একটি শহরও খুঁজে পাওয়া যাবে না। কিন্তু 1258 সালের দিকে স্বপ্নের এই শহরে আচমকা নেমে এলো ভয়ানক দুঃস্বপ্ন। হালাকু নামের সেই মরুঝড়ে হঠাৎ করেই ধ্বংস হয়ে গেল প্রায় 10 লক্ষ লোকের আবাসভূমি, তৎকালীন মেগাসিটি বাগদাদ। ইউফ্রেটিস ও টাইগ্রিস, বর্তমানে ফোরাত ও দজলা নদীর অববাহিকায় অবস্থিত ইরাক সুপ্রাচীনকাল থেকে সভ্যতা বিকাশের জন্য অতি আদর্শ স্থান। তাই মেসোপটেমীয়, ব্যাবিলনীয় ও সুমেরীয় সভ্যতার মতো বড় বড় সভ্যতার সূতিকাগার এখানেই। ইসলামের আগমনের আগে পারস্য সাম্রাজ্যের রাজধানী ছিল ইরাকের তিসফিন নগরীতে। আরবিতে মাদাইন নামে বেশি পরিচিত এই শহর। তবে 636 সালে কাদেসিয়ার যুদ্ধে মুসলিম বাহিনীর হাতে পারস্য সাম্রাজ্যের পতনের পর মুসলিম বিশ্বে গুরুত্বপূর্ণ স্থান হিসেবে বিবেচিত হতে থাকে ইরাক, বিশেষ করে ইরাকের কুফা নগরী। তখনও জন্ম হয়নি বাগদাদের। তবে 750-এর দশকে আব্বাসীয় খিলাফতের সময় একটি নতুন রাজধানীর প্রয়োজনীয়তা উপলব্ধি থেকে দ্বিতীয় খলিফা মানসুর গোড়াপত্তন করেন বাগদাদ নগরীর। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী বাগদাদ ছিল সম্পূর্ণ বৃত্তাকার ও চতুর্দিকে পরিখা বেষ্টিত। তবে বাগদাদের আসল সমৃদ্ধি শুরু হয় খলিফা হারুনুর রশিদের সময় থেকে। তারপর সুদীর্ঘকাল ধরে বাগদাদের মসনদে অসীন হতে থাকেন পূর্বসূরিদের কীর্তিকেও ছাড়িয়ে যাওয়া এক একজনের শাসক। তবে কালক্রমে বাগদাদের সমৃদ্ধির ইতিহাস ক্ষীয়মান হতে শুরু করলো। দ্বাদশ শতকের শুরুর দিক থেকে হারুনুর রশিদ, মামুন, মানসুর, মুহতাসিমদের সেই পরাক্রম যেন শুধুই গল্পের মতো শোনাতো। বুদ্ধিবৃত্তিক জাগরণের কেন্দ্র বাগদাদের শাসক গোষ্ঠী তখন শুধু ভোগবিলাস ও অন্তর্কুণ্ডলে ব্যস্ত। হালাকু খানের মূল পরিচয় দুর্ধর্ষ বিজেতা চেঙ্গিস খানের নাতি হিসেবে। তার পিতা জুলুই ছিল চেঙ্গিস খানের স্বীকৃত 4 পুত্রের মধ্যে সর্বকনিষ্ঠ। অন্যদিকে তার মাতা ছিল অত্যন্ত প্রভাবশালী মঙ্গল রাজকুমারী শারখংতানি বেখি। হালাকুর আপন ভাই মঙ্গে গ্রেট খান থাকা অবস্থায় তাকে মঙ্গল সাম্রাজ্যের দক্ষিণ পশ্চিম অংশ অর্থাৎ মধ্যপ্রাচ্যের দায়িত্ব দেওয়া হয়। আর সেখানেই ছিল মঙ্গল সাম্রাজ্যের সাথে আব্বাসীয় খিলাফতের সীমানা। পূর্বসূরিদের ঐতিহ্য হারিয়ে জৌলিসীন আব্বাসীয় খিলাফত তখন নখদন্তবিহীন খলিফা মুস্তাসিম বিল্লাহর হাতে। তবে বাগদাদের প্রতি হালাকুর এতটা তীব্র আক্রোশের মূল কারণ ছিল বোধ হয় হালাকুর ধর্মীয় বিশ্বাস। বাগদাদ মেসাকারের সময় বেছে বেছে মুসলমানদের হত্যা করার ঘটনা এই দাবিকেও আরও জোরালো করে। যদিও এটা অস্বীকার করার কোনো উপায় নেই, নিষ্ঠুর মঙ্গল বাহিনীর বিভিন্ন হত্যাযজ্ঞ থেকে কোনো ধর্মীয় গোষ্ঠী আসলে রক্ষা পায়নি। তবে হালাকুর বিষয়টি অন্যদের চেয়ে একটু ভিন্ন, কারণ যুগটা ছিল করসেডের যুগ। হালাকুর মা এবং তার একজন প্রভাবশালী স্ত্রী ছিল খ্রিস্টান। যদিও হালাকু নিজে বৌদ্ধ ধর্মের অনুসারী ছিল বলে অনেক সূত্রে বর্ণিত হয়েছে। হালাকুর খুব একটা সুনজর ছিল না মুসলমানদের প্রতি। সেই সময়ে মুসলিম বিশ্বের কেন্দ্রে বাগদাদকে ধূলিসাৎ করার অর্থ রাজনৈতিকভাবে ইসলামকে পঙ্গু করে ফেলা। শেষের দিকে আব্বাসীয় খিলাফত শুধু সামরিক শক্তিতেই নয়, নৈতিকভাবেও অত্যন্ত দুর্বল হয়ে পড়েছিল। একদিকে আমির ও উমরাহ শাসক গোষ্ঠীর মত্ত ছিল চরম ভোগবিলাসে, অন্যদিকে আলেম সমাজ ব্যস্ত ছিল একে অপরের উপর দোষারোপে।
হালাকুর বাগদাদ আক্রমণের গুঞ্জন যখন কাপুরুষ মুস্তাসির বিল্লাহর কানে পৌঁছালো, ভীত সন্ত্রস্ত মুস্তাসিম তার সভাসদদের কাছে পরামর্শ চাইলেন। সেই সময় মুস্তাসিমের প্রধান উজির ইবনুল আলকেমি পরামর্শ দিল সেনাবাহিনীর সংখ্যা কমিয়ে ফেলার জন্য। কারণ হিসেবে সে দেখালো, যেহেতু যুদ্ধ করে হালাকুকে পরাজিত করা অসম্ভব, তাই অযথা এত বড় বাহিনী পুষে হালাকুর কুদৃষ্টিতে পড়ার কোনো মানেই হয় না। তার চেয়ে বরং খলিফার উচিত হবে সৈন্য সংখ্যা কমিয়ে হালাকুর আস্থা অর্জন করা এবং সন্ধির চেষ্টা করা। ভয়ানক ব্যাপার হলো এই, আলকেমি আসলে মঙ্গল গুপ্তচর। তৎকালীন মঙ্গলদের কূটনীতির একটি জঘন্য দিক ছিল কোনো সাম্রাজ্য আক্রমণ করার আগে সেই সাম্রাজ্যের গুরুত্বপূর্ণ কিছু মানুষকে ক্ষমতার লোভ দেখিয়ে হাত করে ফেলা। বাগদাদেও তারা সেটাই করেছিল। ইবনুল আলকেমিকে দিয়ে খলিফা হওয়ার স্বপ্নে ভিবর আলকেমির কুমন্ত্রণায় নির্বোধ মুস্তাসিম বোকার মতো সেই কাজটি করলেন। বলে রাখা হলো, এই বিশ্বাসঘাতক আলকেমির সাথে রসায়নে শাস্ত্রের কোনো সম্পর্ক নেই। নগরবাসী কিছু বুঝে ওঠার আগেই হঠাৎ একদিন সাইমুম ঝড়ের মতো বাগদাদকে চারদিক ঘিরে ফেলল হালাকুর সৈন্যরা। আরোপ করা হলো অবরোধ, হয় আত্মসমর্পণ নয়তো না খেয়ে মৃত্যু। এমন পরিস্থিতিতে সৈন্য সামন্তবিহীন মুস্তাসিম নগরের বাইরে গেলেন হালাকুর সাথে দেখা করতে। ঢাল তলোয়ারবিহীন মুস্তাসিমের সাথে কোনো সন্ধি করতে রাজি হলো না কুটিল হালাকু, বরং সেই খলিফাকে নগর ফটক খুলে দেওয়ার নির্দেশ দিল। ফটক খুলে দেওয়ার পর বানের জলের মতো বাগদাদের ভেতর প্রবেশ করতে লাগলো হালাকুর সৈন্যরা। আর শুরু হলো নির্বিচার হত্যাযজ্ঞ। বাহিরে, মসজিদে, যেখানে যাকে পাওয়া গেল, নারী, শিশু, বৃদ্ধ নির্বিশেষ সবাইকে হত্যা করলো মঙ্গলরা। শুধু মানুষ হত্যা করে ক্ষান্ত হয়নি, তারা ধ্বংস করে ফেললো বাগদাদের বিখ্যাত দারুল হিকমাহ, যেখানে সঞ্চিত ছিল বিগত 500 বছরের মানব ইতিহাসে অর্জিত প্রায় সকল জ্ঞান। বলে রাখা ভালো, বাগদাদ প্রসিদ্ধ ছিল অনুবাদের জন্য। পূর্বে ভারতবর্ষ থেকে শুরু করে পশ্চিমে গ্রিক সভ্যতা পর্যন্ত বিভিন্ন ভাষায় পুরনো কিংবা আধুনিক যত বই পাওয়া যেত, সেগুলো গণহারে আরবিতে অনুবাদ করা হতো বাগদাদে। তাই বাগদাদকে তৎকালীন পৃথিবীর ইন্টারনেট সার্ভার বললেও ভুল হবে না। অত্যন্ত পরিতাপের বিষয়, মঙ্গলদের আক্রোশ থেকে রেহাই পেল না সেই মহামূল্যবান বইগুলোও। ধারণা করা হয় বাগদাদের দারুল হিকমা লাইব্রেরিতে প্রায় 10 লক্ষ বই সংগৃহীত ছিল। পুরো কালেকশন দজলা নদীতে ছুঁড়ে ফেলে দিয়েছিল জালিম হালাকুন বাহিনী। সেই অমূল্য বইগুলো টিকে থাকলে মানব সভ্যতা এগিয়ে যাওয়ার জন্য হয়তো পরবর্তী আরও 400 বছর, অর্থাৎ ইউরোপের রেনেসাঁ আসার আগ পর্যন্ত অপেক্ষা করতে হতো না। একসময় লাশের বোটকা গন্ধে বাড়ি হয়ে এলো বাগদাদের বাতাস। সেই বিশ্রী গন্ধে কুলাতে না পেরে শহরের বাহিরে চলে গেল হালাকুন। তারপরও একাধারে 40 দিন চলল হত্যাযজ্ঞ। প্রায় পুরো জনসংখ্যার নির্মূল হালাকু অভিযানের সমাপ্তি ঘোষণা করল। ততদিনে আরব্য রজনীর স্বপ্নের বাগদাদ পরিণত হয়ে গেছে দুঃস্বপ্নের ভুতুরে নগরীতে। ধারণা করা হয় বাগদাদে প্রায় 2 থেকে 10 লক্ষ মানুষকে হত্যা করা হয়েছিল, যার মূল টার্গেট ছিল বাগদাদের মুসলমানরা। আসলে পরিস্থিতির নরকীয়তা এতই ভয়াবহ যে সেই ইতিহাস যথাযথভাবে লিপিবদ্ধ করার মতো কোনো সুস্থ মানুষ সেখানে জীবিত ছিলেন না। বিপুল পরিমাণ মানুষের রক্ত ও বইয়ের কালির দরুন কিছুদিনের জন্য বদলে গিয়েছিল দজলা ও ফোরাতের পানির রং। আরেকটি কথা আমাদের ভুলে গেলে চলবে না যে সে সময় না ছিল বন্দুকের কিংবা এখনকার মতো গণবিধ্বংসী কোনো মরণাস্ত্র। তা সত্ত্বেও এত বিপুল সংখ্যক মানুষকে তরবারির সাহায্যে হত্যা করার ঘটনা আমাদের বুঝিয়ে দেয় কতটা ভয়াবহ ছিল সেই হত্যাকাণ্ড। বাগদাদের পতনকে শুধু ইসলাম কিংবা মুসলিম বিশ্বের দুর্ভাগ্যের ইতিহাস বলে বেঁধে রাখা মোটেও উচিত হবে না। বাগদাদে বিজ্ঞান ও দর্শন সহ বিভিন্ন বিষয়ের উপর বিস্তারিত গবেষণা হতো, যেগুলো ছাড়িয়ে গিয়েছিল ধর্মীয় সীমারেখা। তাই বাগদাদ ধ্বংস হয়ে যাওয়া গোটা মানব সভ্যতার জন্য এক অপূরণীয় ক্ষতি। সেই ক্ষতি কাটিয়ে উঠতে মানব সভ্যতাকে অপেক্ষা করতে হয়েছিল আরও কয়েক শতাব্দী, অর্থাৎ অটোমানদের উত্থান এবং ইউরোপের রেনেসাঁ পর্যন্ত। মুস্তাসিম বিল্লাহকে হালাকু কিছুদিন বাঁচিয়ে রেখেছিল বাগদাদের ধ্বংসযজ্ঞ সচক্ষে দেখার জন্য। একে একে তার সামনে হত্যা করা হয় পরিবারের সবাইকে। সবশেষে জীবিত মুস্তাসিমকে কার্পেটে মোড়ানোর পর ঘোড়া দিয়ে মারিয়ে হত্যা করা হয়।
বলা হয়ে থাকে বাগদাদের রাজপ্রাসাদের নিচে লুকায়িত ছিল আব্বাসীয়দের বিগত 500 বছরের সঞ্চিত বিপুল পরিমাণ স্বর্ণ ও অন্যান্য ধন সম্পদ। মুস্তাসিমকে পিষে মেরে ফেলার আগে নাকি হালাকু সেগুলোর খোঁজ জানতে চেয়েছিল। সেই সম্পদ তুলে নেওয়ার পর ক্ষুধার্ত মুস্তাসিম হালাকুর কাছে কিছু খাবার চাইলে হালাকু তাকে অপমান করে বলেছিল এই স্বর্ণ চিবিয়ে খেতে। হালাকু আরো বলেছিল নির্বোধের মতো এই সম্পদ জমিয়ে না রেখে এগুলো দিয়ে বিরাট বাহিনী তৈরি করতে পারতে। প্রহরীবিহীন নগরে এত বিশাল ফটক না রেখে ফটকের লোহা গলিত সৈন্যদের অস্ত্র বানাতে পারতে। হালাকুর এই কথাগুলো স্পষ্ট বুঝিয়ে দেয় ভোগবিলাসী মত্ত শেষের দিকের আব্বাসীয় শাসকদের অদূরদর্শিতা কত বড় সর্বনাশ ডেকে এনেছিল। সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হলো বিশ্বাসঘাতক ইবনুল আলকেমি তার প্রাপ্য পুরস্কার কিন্তু ঠিকই পেয়েছিল। যেহেতু সে নিজের খলিফার সাথে বিশ্বাসঘাতকতা করেছে, সেই অপরাধে মঙ্গলরা তাকেও হত্যা করেছিল করুণভাবে। এভাবে মির্জাফরের মতো আলকেমিও পেয়েছিল তার অপকর্মের উচিত সাজা। বাগদাদের ধ্বংস কি শুধু একটি নগরীর পতন, নাকি আরো বেশি কিছু? অথচ বাগদাদ ধ্বংসের ঠিক 40 বছর আগে যখন চেঙ্গিস খান আব্বাসীয়দের প্রতিবেশী খোয়ারেজম সাম্রাজ্য ধ্বংস করেছিল, এতে আব্বাসীয়দের প্রচ্ছন্ন সমর্থন ছিল। কেননা তারা মনে করত খোয়ারেজম সাম্রাজ্যের ক্রমবর্ধমান ক্ষমতা তাদের আঞ্চলিক আধিপত্যের জন্য হুমকি। অথচ তারা একটিবারও ভাবেনি এমন পরিণত হতে পারে আমাদের সাথেও। বরং খোয়ারেজমে সংগঠিত গণহত্যার চেয়েও ভয়ঙ্কর ছিল বাগদাদের গণহত্যা। যে কোনো সভ্যতাই একসময় ধ্বংস হয়ে যায়, তবে সেই সভ্যতার ধ্বংসের ইতিহাস থেকে শেখার আছে অনেক কিছু। অনাগত প্রজন্মের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই শিক্ষা। ধ্বংসের সময় বাগদাদে জ্ঞানীর অভাব ছিল না, মানুষের অভাব ছিল না, এমনকি অভাব ছিল না সম্পদেরও। এত কিছু সত্ত্বেও কেন বাগদাদ এড়াতে পারল না তার করুণ পরিণতি? এই প্রশ্নের উত্তর আমাদের ভাবতে শিখিয়েছে অনেক কিছু। এই ভিডিওতে আমরা বাগদাদ নগরী ধ্বংস হয়ে যাওয়ার সম্পূর্ণ ইতিহাসটি জানলাম। এমনই আরো একটি ইতিহাস রয়েছে শুধু একজন রানীর জন্য কিভাবে একটি নগরী ধ্বংস হয়ে গিয়েছিল। হ্যাঁ, ট্রয় নগরী কিভাবে ধ্বংস হয়ে গিয়েছিল এর সম্পূর্ণ ইতিহাস জানতে আমাদের এই ভিডিওটিতে ক্লিক করুন। চ্যানেলে নতুন হয়ে থাকলে একটি লাইক করবেন, একটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করে দেবেন। ভিডিও দেখার পর আপনার মূল্যবান মতামতের মাধ্যমে জানিয়ে যাবেন যে আমাদের ভিডিওটি কেমন হলো।